খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিদেশে নেয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। খবর নিতে হাসপাতালে বিভিন্ন দলের নেতারা, সুস্থতা কামনায় দোয়া। তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস, শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ। ইসিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, পরিস্থিতি ভোটের অনুকূলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোটার হয়েছেন 1 লাখ প্রবাসী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিদেশে নেয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। বিএনপি চেয়ারপারসনকে দেখতে রোববার দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে যান। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পক্ষ থেকে একান্ত সচিব সাগর হোসেন হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম জিয়া ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার, আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত। রবিবার সারাদিন বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন তারা। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যর প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার। এবং বাংলাদেশের মানুষ, আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। মানে খারাপ বলা যাবে না, তার মানে বুঝলেন তো, খারাপও বলা যাবে না, আবার বেশি ভালোও বলা যাবে না। আমরা আমাদের ডাক্তার জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখন অপরিবর্তিত সবাই মিলে আমাদের আমার নেত্রীর জন্য দোয়া চেয়েছেন এবং দোয়া করতে বলেছেন এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত নির্বিশেষে দাঁড়িয়েছে। এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো। সন্ধ্যার পরও হাসপাতালের সামনে ভিড় জমায় উৎসুক জনতা। বেগম জিয়ার খবর নিতে হাসপাতালে যান রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদরা। বাইরে এখন যে অবস্থা আছে, বাইরের তো নেওয়ার জন্য সব বন্দোবস্ত ঠিক আছে, কিন্তু এখন যে অবস্থাতে, এই অবস্থাতে তো সিদ্ধান্ত নিতে তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয়। ডাক্তাররা খানিকটা জটিল, বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন, কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই। এটা বেগম জিয়া এখন কিছুটা অসুস্থ, তো মহান রাষ্ট্রপতির আসলে উনি দোয়া করেছেন যাতে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই যে গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করবে, সেই যাত্রায় বেগম জিয়া নেতৃত্ব দিক, এটা মহামান্যের প্রত্যাশা। এখানে সেবার পরিবেশ যাতে কেউ বিঘ্ন না ঘটায়, বরং যার যা অবস্থান থেকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য যাতে সবাই দোয়া করেন, এই আহ্বান এবং অনুরোধ করছি সকলকে। রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে দেখতে এসেছি, আমি পার্সোনালি এসেছি এবং ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরো সামনে আরো ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য হাসপাতালের সামনে অযথা না যাওয়া এবং ভিড় সৃষ্টি না করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে 2 সপ্তাহব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার কথাও জানান রিজভী আহমেদ। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর সংগ্রহে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। যুক্ত হব তার সাথে। মামুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট যেটি হচ্ছে সেটি হচ্ছে তিনি আর অবনতির দিকে যাননি। গত 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন মানুষের ডাকে কিছুটা সাড়া দিচ্ছেন, এটি হচ্ছে সবচেয়ে ভালো খবর। এবং ডাক্তাররা যেটি বলছেন সেটি হচ্ছে যে তার যে চিকিৎসা চলছে, তাকে যে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধটা কিছুটা কাজে লাগছে, অর্থাৎ চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন এবং তিনি তাকে যে খাবার দেওয়া হচ্ছে খুবই নরম এবং তরল প্রকৃতির খাবার, সেই খাবারটা তিনি গ্রহণ করতে পারছেন। আপনাকে যেটি জানাতে পারি সেটি হচ্ছে গতকালকে রাত্রে, অর্থাৎ এই রোববার রাতে এখানে এভার কেয়ার হসপিটালে এসেছিলেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা ইসলাম। তিনি এসেছিলেন এবং তিনি সহ অন্যরা তাকে যদি ডাকছেন তাহলে তিনি সেই ডাকে কিছুটা সাড়া দিতে পারছেন, অর্থাৎ তিনি আর নতুন করে অবনতির দিকে যাননি। আপনি জানেন যে গেল রোববার নিউমোনিয়ায় ভোগার কারণে এবং কিছুটা শ্বাস প্রশ্বাস জনিত সমস্যার কারণে তাকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় এবং তিনি 4 দিন ধরে এই এভার কেয়ার হসপিটালের সিসিইউতে অবস্থান করছেন, নিবিড় পরিচর্যায় তিনি রয়েছেন। এবং আপনি জানেন যে তার যে কিডনি, লিভার, সিরোসিস, বিভিন্ন মাল্টি ফাংশনাল রোগে তিনি আক্রান্ত। বেশ বয়োবৃদ্ধ এই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে যদি বিদেশে নেওয়ার মতো অবস্থা হয় তাহলে তাকে হয়তোবা সিঙ্গাপুর না হয় লন্ডন, যে কোনো দেশে হয়তোবা এটি দলীয় সিদ্ধান্ত এবং পারিবারিক সিদ্ধান্তর পরে হয়তোবা নেওয়া হতে পারে। তবে তিনি এখন পর্যন্ত কিছুটা ভালো আছেন, সুস্থ আছেন, তিনি তরল জাতীয় খাবার খাচ্ছেন। এটি হচ্ছে এভার কেয়ার হসপিটালের সবশেষ আপডেট এবং দেশবাসী তার জন্য দোয়া করছেন, আমাদের পক্ষ থেকেও তার জন্য অনেক দোয়া থাকলো। মাহমুদুল হাসান, এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা। মামুন, আপনাকে ধন্যবাদ। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রোববার বিকেলে রাজধানীর পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় মির্জা আব্বাস আশা করেন মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়াকে আবারও নেতাকর্মীরা ফিরে পাবে। জানান সকল ষড়যন্ত্র বাধা উপেক্ষা করে দেশকে গণতন্ত্র ও শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ করেছেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ধর্মকে কেন্দ্র করে কোনো রাষ্ট্র চলতে পারে না, মানুষে মানুষে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাখো সন্তান রয়ে গেছে। গতকাল দেশব্যাপী, আজকেও দেশব্যাপী তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এত লোকের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেলে দেবেন না, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আবারও ফেরত পাবো, এটা আমরা বিশ্বাস করি। দেশের ঐক্য শান্তির স্বার্থে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেছেন, বর্তমান সংকটময় সময়ে বাংলাদেশে একজন অভিভাবক সুলভ, দূরদর্শী, ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। ইশরাক হোসেন বলেন, একটি নতুন সুখী, সমৃদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশবাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন, মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক মকিতুল হাসান রঞ্জুর আয়োজনে গতকাল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। দোয়া মাহফিলে ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজী লিয়াকত আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ সহ অনেকে উপস্থিত ছিলেন। আপনারা সকলেই জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এখন আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি। ইতিপূর্বেও এই ধরনের পরিস্থিতি থেকে মহান আল্লাহ তাআলা আমাকে ফেরত নিয়ে এসেছেন। এই মুহূর্তে বাংলাদেশে আমাদের একজন অভিভাবক প্রয়োজন,
যিনি সবাইকে ঐক্যবদ্ধ করে একটা নতুন সুখী সমৃদ্ধ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে। তাই আমাদের প্রয়োজনে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো ধরনের বাধা নেই। তিনি ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেয়া সম্ভব। জাতীয় প্রেস ক্লাবে গতকাল ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। রবিবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বিটের রিপোর্টারদের সংগঠন ডিক্যাব বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ক সেশনের আয়োজন করে। এতে পররাষ্ট্র উপদেষ্টা অংশ নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। এটা নিয়ম হচ্ছে, যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে। বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি যদি এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব, এতে কোনো সন্দেহ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যাবর্তন অফিসিয়াল তথ্য নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। আর তাছাড়া নন রিটার্নি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্স্যাক্টলি এই শব্দটা আমি কখনো না, হতে পারে, কিন্তু একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? গত বছর ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সমন্বয় করেছেন ফজলে নূর তাপস। জড়িত ছিল আওয়ামী লীগ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাও। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এতে আরো বলা হচ্ছে, পার্শ্ববর্তী দেশ ভারতের মদদ ছিল এই হত্যাকাণ্ডে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরের নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা। 16 বছর পর নতুন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যার নেপথ্যে ভিন্ন তথ্য উঠে এসেছে। রবিবার বিকালে প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে করা তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়, বিডিআর হত্যাকাণ্ডের মূল কারিগর ছিলেন শেখ হাসিনা। প্রধান সমন্বয়কারী ফজলে নূর তাপস। দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ এবং প্রতিবেশী দেশ ভারতও এতে মদত দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর, এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে। সাবেক সেনাপ্রধান, ডিজিএফআই এর প্রধান সহ ষড়যন্ত্রে সামরিক বাহিনীর সদস্যদের জড়িত থাকার বিষয়টিও উঠে আসে প্রতিবেদনে। ওটাই তো ষড়যন্ত্র, বিকজ এইটাই মূল বিষয়টা, যে কেন সেনা অভিযান এখানে হয়নি। আমরা এখন পর্যন্ত যেটা জানি সেটা হলো যে 46 ব্রিগেডকে রেস্টোর অর্ডার, এইরকম একটা অর্ডার দিয়ে পাঠানো হয়েছিল মৌখিক। 46 ব্রিগেড সময় মতো এখানে আসে। এরপরে সেনাবাহিনী প্রধান যখন সেনাবাহিনী সদর দপ্তর থেকে উনি যমুনাতে চলে আসেন, তখন
ওই একটা প্যারালাল কমান্ড তখন এস্টাবলিশ হয় এবং এটার সুযোগ গ্রহণ করেন জেনারেল তারেক। ওই সময় উনি প্রধানমন্ত্রীর MSPM ছিলেন এবং জেনারেল মঈন তার বক্তব্যে বলেছেন যে আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভিন করতো এবং 71 সালে তারা ফিরে গেলেও এবারে তারা যেত না। প্রতিবেদনে বলা হয় বিডিআর জওয়ানদের মধ্যে ডাল ভাত কর্মসূচি সহ নানা বিষয়ে তৈরি অভ্যন্তরীণ ক্ষোভ উস্কে দিয়ে কার্য হাসিল করে ষড়যন্ত্রকারীরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার এই তারিখ ধার্য করেছেন। 18 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত 31 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের আমলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্য বৈষম্য নিপীড়নের শিকার হয়েছেন, সামরিক বাহিনীর বঞ্চিত সেই সব সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। বিগত সরকারের আমলে 2009 সাল থেকে গত বছরের 4 আগস্ট পর্যন্ত সময়কালে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত বরখাস্তকৃত অফিসারদের আবেদন পর্যালোচনা করে যথাবিহিত সুপারিশ পেশের জন্য গঠিত কমিটি রোববার যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর তিনি কথা বলেন। কমিটি সর্বমোট 733টি আবেদন পায়, যাচাই বাছাই করে 145টি আবেদনের বিষয়ে সুপারিশ করে। কমিটির সভাপতি এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শামসুল হুদা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ পাশা হাবিবুদ্দিন, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শফিউল আজম এবং অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শফকাত আলী বৈঠকে উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে আছে। মক ভোটের পর যেসব প্রতিবন্ধকতা উঠে এসেছে তা সমাধানেও কাজ চলছে দ্রুত গতিতে। নির্বাচন ও গণভোট নিয়ে গতকাল কমিশনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তথ্য জানানো হয়। পোস্টাল ভোট বিডি অ্যাপসে এ পর্যন্ত 1 লাখ প্রবাসী ভোটার হয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার বিকেলে নির্বাচন ভবনে ইসির সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, শিক্ষা মন্ত্রণালয় সচিব সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের শীর্ষ কর্মকর্তারা। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটি বিশ্বের বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরেন তিনি। গভর্নমেন্ট প্রেস থেকে আমাদের ব্যালট পেপার প্রিন্টিং এর ব্যাপার আছে এবং আর্মি সিকিউরিটি প্রেস থেকে আমরা প্রবাসীদের ব্যালট পেপারগুলো প্রিন্টিং করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক বিষয়টা এখনো পর্যন্ত বলা যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই এবং বিচ্ছিন্নভাবে যে দু একটা ঘটনা যেটা ঘটছে সেটা মূলত থাকেই এ ধরনের বিষয়। তারপরেও তারা সচেতন আছেন যে যেন বাড়তি কোনো অসুবিধা না হয়। আর ভোট সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে আপনারা জানেন যেটা আমাদের মূলত সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে। নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে। আরও জানানো হয়, প্রবাসীদের ভোট নিশ্চিত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একটা কথা এসছে যে যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্যে আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্যে অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে যাতে ওনারা পরনির্ভরশীল না হন। গণভোট সম্পর্কে ভোটারদের মাঝে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণায় জোর দেন ইসি সচিব। আপনাদেরকে ধন্যবাদ। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের গুলি ও ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছে আদালতে হাজিরা দিতে আসা 2 সন্ত্রাসী। হত্যাকাণ্ডের শিকার হাসিব ও রাজন খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত
শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য। রোববার দিনে দুপুরে হত্যাকাণ্ডে শহর জুড়ে চলছে আতঙ্ক। 5 অগস্টের পর এ নিয়ে খুলনা মহানগরে 46 জন নিহত হয়েছে। আতিয়ার পারভেজ রিপোর্টে বিস্তারিত। অস্ত্র মামলায় হাজিরা দিতে এসে খুলনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে সন্ত্রাসী পলাশ বাহিনীর সহযোগী হাসিব ও রাজন। তাদেরকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই খুনিরা হেলমেট পরে মোটর সাইকেলে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে। ঘটনার পর থেকে আদালত পাড়ায় আতঙ্ক নেমে আসে। হঠাৎ করে দেখি এখান থেকে 2টা ছেলে দৌড়ে আইছে, এসে এখানে মারামারি শুরু করে দিচ্ছে। তার 2 সেকেন্ড পরেই ফাঁকা গুলির আওয়াজ পাইছি। সাদা গেঞ্জি পরা আর কালো গেঞ্জি পরা 2টা ছেলে দৌড়ে চলে যাইতে দেখছি। তারপরে এখানে দেখে লাশ ফেলানো। দেখি 2টা মোটর সাইকেল আইসে এই জায়গাতে ভিড়ে সাইফে ধরে ওকে গুলি করছে। 5টা গুলি করছে। আমরা দোতলা বসে দেখছি এই জায়গা খাড়াই। তারপর এদিকে এরা ভাঙিয়ে ছিল দৌড়। সবার মাথায় হেলমেট পরা ছিল। প্রকাশ্যে দিবালোকে মানুষ মারতেছে, মানুষের খুন করতেছে, কেউ কারো জিজ্ঞেস করতেছে না, প্রশাসন দেখতেছে না। ভয় লাগে, সবসময় ভয়, রাস্তাঘাটে বেরোলে ভয় লাগে। পুলিশ প্রশাসন কি করবে? কেউ তো বর্তমানে কোনো দল ক্ষমতায় না, যার ইচ্ছে মতো কাজ করতেছে। খুনিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে কেএমপি। আসার পরে ক্রাইম সিনটা কর্ডন করেছি। কর্ডন করে আশপাশ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি এবং আমরা দেখছি যে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজে বিষয়গুলো ধরা পড়েছে কিনা, আর যারা প্রত্যক্ষদর্শী আছে এরকম কোনো ব্যক্তি আছেন কিনা তাদের কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। খুলনায় ফিল্মি স্টাইলে হত্যাকাণ্ডের ঘটনায় নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে নগরবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার এই দাম সমন্বয় করা হয়েছে। গত রাত 12টা থেকেই এই দাম কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম 104 টাকা, অক্টেন 124, পেট্রোল 120 টাকা ও কেরোসিন 116 টাকা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতরাতে এই তথ্য জানানো হয়েছে। বিপিএল নিলামে কোটি টাকায় বিক্রি হলেন নাঈম শেখ। তার ঠিকানা চট্টগ্রাম রয়্যালসে। ক্রিকেটার কেনার হাটে বড় অঙ্কে দল পেয়েছেন তাওহিদ হৃদয়, লিটন দাস, সোহান রাও। বিদেশি ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ $55,000 দল পেয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকা। তাকে নেয় ঢাকা ক্যাপিটালস। মানিক মাহমুদের রিপোর্ট। বিপিএল সিজন 12-এ অংশ নিচ্ছে 6টি ফ্র্যাঞ্চাইজি। দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে বসে নিলামের হাট। নিজেদের দল গোছাতে লড়াই করে ফ্র্যাঞ্চাইজিগুলো 23 ক্রিকেটারকে আগেই সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে তারা। এদের মধ্যে আছেন স্থানীয় 12 জন ও বিদেশি 11 জন। ক্রিকেট বিশ্লেষক আরমান রাফি নিজামের পরিচালনায় প্রথমে এই ক্যাটাগরিতে থাকা নাঈম শেখ ও লিটন দাসকে তোলা হয় নিলামে। নাঈমকে 1,10,00,000 টাকায় কিনে নেয় চট্টগ্রাম রয়্যালস। 70 লাখে লিটন বিক্রি হন রংপুর রাইডার্সে। তাওহিদ হৃদয় 92 লাখ, নাহিদ রানা 56 লাখ, রকিবুল হাসান 42 ও মাহমুদুল্লাহকে ভিত্তিমূল্য 35 লাখে দলে ভেড়ায় রংপুর। বিদেশি কোটায় ইতালির এমিলো গে ও পাকিস্তানের মোহাম্মদ আখলাককে নেয় দলটি। মাহমুদুল হাসান জয় 37 লাখ, সুমন খান 32 লাখ, পেসার শরীফুল ইসলাম 44 লাখ, আবু হায়দার রনি ও মাহফুজুল ইসলাম রবিনকে ভিত্তিমূল্য 22 লাখ টাকায় কিনে নেয় চট্টগ্রাম। দলটিতে আছেন শ্রীলঙ্কার নিরোশন ডিকভেলা ও অ্যাঞ্জেলা পেরেরা। অলরাউন্ডার সাইফুদ্দিন 68 লাখ, মোহাম্মদ মিঠুন 52 লাখ, শামীম পাটোয়ারি 56 লাখ, তাইজুল 30 লাখ ও হার্ড হিটার সাব্বির রহমানকে 28 লাখ টাকায় দলভুক্ত করে ঢাকা ক্যাপিটালস। বিদেশি ক্রিকেটারের নিলামে শ্রীলঙ্কার দাসুন সানাকাকে সর্বোচ্চ $55,000 নাম লেখায় ঢাকা। আফগানিস্তানের জুবাইরুল্লাহ আকবরীকেও নিয়েছে তারা। পেসার তানজিম হাসান সাকিব 65 লাখ, ইয়াসির রাব্বি 44 লাখ ও মুশফিককে 35 লাখ টাকায় কিনে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়াও আকবর আলী 34 লাখ, রিপন মন্ডল 25 লাখ ও ভিত্তিমূল্য 18 লাখ টাকায় জিসান আলমের ঠিকানা হয় রাজশাহীতে। এই দলে আছেন শ্রীলঙ্কার দুশান হেমন্ত। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজিতে দামি ক্রিকেটার হলেন হাবিবুর রহমান সোহান। 50 লাখে তাকে কিনে নেয় নোয়াখালী। এছাড়াও ভিত্তিমূল্য 35 লাখে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক এবং নাজমুল ওপোকে 18 লাখে দলে নেয় তারা। পাকিস্তানের ইহসানুল্লাহ খান ও হায়দার আলী খেলবেন নোয়াখালীর জার্সিতে।
বিসিবি সূচি পরিবর্তন না করলে আগামী 26 ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে বিপিএল মাঠে গড়ানোর কথা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিদেশ নেয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। খবর নিতে হাসপাতালে বিভিন্ন দলের নেতারা, সুস্থতা কামনায় দোয়া। তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস, শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ। ইসিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, পরিস্থিতি ভোটের অনুকূলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোটার হয়েছেন 1 লাখ প্রবাসী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।